বিয়ের পরের দিন আনাহিতা জানতে পারে তার স্বামী আগে থেকেই বিবাহিত, আর 5 বছরের একটা মেয়েও আছে, যে কিনা বাবা বলে গলা জড়িয়ে ধরেছে। এমন চিত্র দেখে সে হতভম্ব হয়ে গেল। তার স্বামী অভিনব মেয়েকে নিয়ে তার সামনে এসে বলল, আমার মেয়ে গতকাল তার মায়ের কাছেই ছিল। আনাহিতা কথা বলতেই যেন ভুলে গেছে। অভিনবের কথাবার্তা এমন যে সব কিছুই যেন স্বাভাবিক, যেন তার আগের বিয়ের বিষয়ে আনাহিতা সব কিছুই জানতো। তার স্বামী মেয়েকে কোলে নিয়ে খেলতে খেলতে রুমে চলে গেল। আনাহিতা সোফায় ধপ করে বসে পড়ল। তার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, মা বাবাও কি অভিনবের ব্যাপারে সব জানতো? শুধু কি তার থেকে লুকানো হয়েছে? অভিনবের মা কাছে এসে বলল, আনাহিতা, তুমি এই বিষয়ে কিছু জানতে না? তোমার ভাই কিছু বলেনি? জিজ্ঞাসুনো দৃষ্টিতে সে তার শাশুড়ির দিকে তাকিয়ে রইল। আনাহিতার হাত দুটো নিজের দখলে নিয়ে তিনি আবারও বললেন, দেখো, অভিনবের বিয়ে হয়েছিল 7 বছর আগে, আর ডিভোর্স হয়েছে আজ প্রায় 6 বছর। 6 বছরে অভিনবকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু বিয়ের জন্য রাজিই হয়নি। কিন্তু তোমাকে দেখার পর ও বিয়ে করতে রাজি হয়। ওর অতীত নিয়ে তো তোমার ভাইকে আমি সব বলেছিলাম, সে তো জানে সব। আনাহিতার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে কোনোদিনও ভাবেনি তার ভাই, নিজের ভাই তাকে ঠকাবে। এতটাই কি বোঝা হয়ে গিয়েছিল সে? অনেক বেশি কি মান সম্মানের ক্ষতি করেছিল, যে বিবাহিত এক সন্তানের পিতা 32 বছরের এক লোকের সাথে বিয়ে দিল? এর উত্তর হয়তো বা হ্যাঁ। আচ্ছা, বাবা মা জানে সব? আনাহিতার চোখ জোড়া অশ্রু জলে টইটম্বুর। এই বুঝি বাঁধ ভাঙা নদীর মতো বিনা বাধায় জল গড়িয়ে পড়ল। কিন্তু অপরিচিত মুখ জোড়ার সামনে জল গড়াতে চায় না। বহু কষ্টে নিজেকে সামলে আনাহিতা প্রশ্ন করে, মা বাবা কি জানে? তিনি বললেন, তার মানে তুমি কিছু জানতে না? আমি তোমার ভাইকে জানিয়েছিলাম সব। তোমার বাবা মা জানে কিনা তা তো শিওর না। একদমে সে বলে উঠে নিজের রুমে চলে আসলো। ক্ষণকালের জন্য তার আশপাশ যেন স্থির হয়ে গেল। তার বিয়ের প্রস্তাবটা এনেছিল তার ভাই। বলা হয়েছিল 28 বছরের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী, পরিবারও ভালো। যেহেতু প্রস্তাবটা তার ভাই নিজে নিয়ে আসে, সেহেতু বাকিরা কেউ আর খোঁজ খবর নেয়নি। তাদের জলদি মেয়ে বিয়ে দেওয়ার তাড়াহুড়ো ছিল। তাই তো কোনো অনুষ্ঠান ছাড়াই দুই পরিবার মিলে 3-4 দিনের মাথায় বিয়ে দিয়ে দেয়া যায়। দুই হাত দিয়ে আনাহিতা নিজের মুখমণ্ডল ঢেকে রাখল। এত বড় প্রতারণা কি করে করতে পারলো তার ভাই? সে চক্ষুর অশ্রু মুছে মোবাইল ফোনটা হাতে নিল। তার মা লুকাতে পারে না কোনো কিছুই। নিশ্চয়ই ফোন করলে কিছু না কিছু জানা যাবে। ইসমি আক্তার ঘর ঝাড়ু দিচ্ছিলেন, তখন রুম থেকে মোবাইল ফোনের আওয়াজ এলো। বিরক্ত নিয়ে তিনি বড় বড় চোখ করে রুমের দিকে হাঁটা শুরু করলো। ফোনের স্ক্রিনে মেয়ের নাম দেখে তার বিরক্তি যেন নিমিষেই ভ্যানিশ হয়ে গেল। হাসি হাসি কণ্ঠে কলটা রিসিভ করে বলেন, কিরে, কেমন আছিস মা? মা, তোমরা সবাই জানতে অভিনব ডিভোর্সি, তার একটা মেয়ে আছে। মেয়ের এমন কথা শুনে ইসমি আক্তার যেন থমকে গেলেন। বিয়ের পরের দিনই আনাহিতা কি আবোল তাবোল বকছে। কোথাও যে তার সংসার করতে মন চাইছে না, তাই বলে? ইসমি আক্তার অস্থির কণ্ঠে বলেন, কি বাজে বকছিস তুই? মাথা ঠিক আছে তো? মা, আমার মাথা ঠিকই আছে। তোমরা এত বড় একটা সত্য কি করে লুকাতে পারলে? শোন, তোর সংসার করতে ইচ্ছে নেই বলে যা নয় তাই বানিয়ে বলবি তুই? আমার কথা বিন্দু মাত্র ভুল না। তোমার ছেলেকে জিজ্ঞাসা করো, সে সব কিছুই জানতো। কি? আমিন সব কিছু জানতো? জিজ্ঞাসা করো তোমার ছেলেকে। তোমাদের কাছে আমি এতটাই বোঝা হয়ে গেলাম মা? একটা না হয় ভুল করেছি, ভুল মানুষের সাথে, তাই বলে তোমরা আমাকে না জানিয়ে? সীমা, ঘৃণা হচ্ছে তোমাদের ওপর আমার। আনাহিতা কলটা কেটে দিল। তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। অভিনব বিবাহিত, এই কথা সে শোনে নাই। তার পরিবার কি করে সত্যি কথা লুকালো, সেটা ভেবে তার মনটা ভেঙে গেছে।
প্রেমাশাকে নিয়ে অভিনব বেলকনিতে ছিল। রুম থেকে আনাহিতার কান্নার কণ্ঠস্বর শুনে সে ঘাবড়ে যায়, এক প্রকার আঁতকে ওঠে। প্রেমাশার জন্য সে দ্বিতীয় বিয়ে করেছে। যদি আনাহিতা প্রেমাশাকে মেনে নিতে না পারে তাহলে তো। কিন্তু তার ধারণা সম্পূর্ণ পাল্টে গেল আনাহিতার ফোনালাপ শুনে। অভিনব জানত আনাহিতা সব কিছু আগে থেকেই জানে, তার মা এমনটাই বলেছিল। আর এখন আনাহিতার কথা শুনে তো পুরোপুরি পরিষ্কার যে সে কিছুই জানতো না। সে বুঝতে পারল পুরোটাই তার মায়ের বিছানো জাল। রাগে তার কপালের রগ ফুলে উঠল। প্রেমাশাকে কোল থেকে নামিয়ে দিয়ে হনহনিয়ে ড্রয়িং রুমে চলে গেল। প্রেমাশা ধীরে ধীরে আনাহিতার কাছাকাছি এলো। তখনও আনাহিতা নিজের মুখমণ্ডল দুই হাতে আড়ালে রেখেছিল। হঠাৎই বাচ্চা বাচ্চা গন্ধ নাকে দেখলে তখনই হাতটা সরিয়ে নিল। প্রেমাশাকে কাছ থেকে দেখে আনাহিতার শব্দর ঝুলি যেন খুলে গেল। এর আগেও বাচ্চাটার সাথে তার দেখা হয়েছে, তিনবার দেখা হয়েছে। প্রথমবার দেখা হয়েছিল শপিং মলে, সে তো 1 মাস আগের কথা। প্রেমাশা শপিং মলের ট্রায়াল রুমে আটকে গিয়েছিল। বাচ্চার কান্নার আওয়াজ শুনে আনাহিতা তাকে ট্রায়াল রুম থেকে উদ্ধার করে। তার প্রেমাশার সাথে ছিল 18 কি 19 বছরের কিশোরী কিশোরী চেহারার একটি মেয়ে। বাচ্চা মেয়েটিকে একা ছাড়ার জন্য আনাহিতা তাকে বেশ বকেছিল। পরিচয় হিসাবে জানিয়েছিল মেয়েটি প্রেমাশার ফুফি হয়, কিন্তু এখনো অবধি সেই মেয়েটিকে এক নজরও দেখেনি আনাহিতা। প্রেমাশা আহ্লাদী কণ্ঠে জিজ্ঞাসা করলো, সুপার গার্ল, তুমি কাঁদছো কেন? কে বকেছে? আনাহিতা অবাক হয়ে গেল প্রেমাশার স্মৃতি শক্তি দেখে। প্রথম দেখায় তো আনাহিতা নিজেও চিনতে পারেনি, কেননা তাদের শেষ দেখা হয়েছিল 15 কি 16 দিন আগে। সুপার গার্ল উপাধিটা প্রেমাশা সেদিন দিয়েছিল, যেদিন তার সাথে স্কুলে দেখা হয়। আনাহিতা গালে লেগে থাকা অশ্রুবিন্দু মুছে প্রেমাশার নাক ধরে বলল, সুপার গার্ল কাঁদে না। খিলখিল করে হেসে উঠল প্রেমাশা। তারপর বলল, তুমি আমার সাথে থাকবে তো সব সময় সুপার গার্ল? আনাহিতা উত্তর দিল। এক ধ্যানে তাকিয়ে রইল প্রেমাশার দিকে। মেয়েটার মুখে অজস্র মায়া। সে যদি কবছর আগে বিয়ে করত তাহলে তো এতটুকুন একটা বাচ্চার জননী সেও হতো। মা, তুমি সবসময় নিজের সুখটা কেন ভাবো? তোমার মনে হচ্ছে না আনাহিতার জীবনটা তুমি নষ্ট করেছ? রমিলা বেগম চুপ করে রইলেন। অভিনবের কথার উপরে তিনি কোনো যুক্তি দাঁড় করাতে পারেন না। কিন্তু এত কথায় আর কোনো কাজ হবে না। বিয়েটা হয়েই গেছে, 2-3 দিন ঝামেলা চলবে, তারপর ঠিকই আনাহিতার সাথে ওনার ছেলে সুখে সংসার করবেন, এমনটাই ধারণা রমিলা বেগমের। কর্কশভাবে অভিনব আবারও বলল, তুমি মিথ্যা কথা কেন বলেছিলে আমায়? কেন বলেছিলে আনাহিতা আমার সম্পর্কে সবকিছু জানে? নিচু স্বরে তিনি বলেন, আমি ওর ভাইকে সব বলেছিলাম, তার ভাই না বললে আমার দোষ কোথায়? তুমি নিজে কেন সরাসরি আনাহিতাকে কিছু বলনি? বিয়ের আগেও আমাকে আনাহিতার সাথে কথা বলতে দিলে না। বিয়ের দিন প্রেমাশাকে তার মায়ের কাছে পাঠিয়ে দিলে। বাহ, কি সুন্দর পরিকল্পনা ছিল তোমার। আমি বুঝতে পারছি আমার কি হবে মা এখন বোঝে। বিয়েটা তো হয়েই গেছে, আনাহিতার জীবনটা তো নষ্ট করে দিলে। কোনো মেয়েই চাইবে না ডিভোর্সি কাউকে বিয়ে করতে। ভাবো একবার, একবার ভাবো আনাহিতাকে আমার জায়গায় দাঁড় করিয়ে। তুমি নিজে। কি বলবো আমি আর বলো তো? রমিলা বেগম নিশ্চুপ হয়েই রইলেন। তিনি জানেন এবং মানেন নিজে তিনি স্বার্থপর, নিজের পরিবারের ভালো সুখ ছাড়া কিছুই বোঝেন না। প্রেমাশা অভিনবের সুখটাই তার কাছে আসল মনে হয়েছে। মা, আমি আগে একবার ডিভোর্সি ছিলাম, এখন দ্বিতীয়বারের মতো আবারও হব। আনাহিতার মন খারাপটা প্রেমাশার সাথে গল্প করতে করতে কেটে গেল। মেয়েটা বয়সে ছোট হলেও কথা প্রচুর বলে। আনাহিতা ভাবছে, কি করে প্রেমাশার মা তাকে ছেড়ে গেল, আর কেনই বা চলে গেল প্রেমাশার মা তাকে ডিভোর্স দিয়ে? ডিভোর্সই বা কেন হলো? প্রেমাশার সাথে
দ্বিতীয়বার দেখা হয় রেস্টুরেন্টে, তখনও তার সাথে সেই মেয়েটিই ছিল। 3 বছরের বাচ্চা, একটি অপরিচিত বাচ্চা। যখন আইসক্রিম ফেলে দিলে আনাহিতার পোশাকটা নষ্ট করে দিয়েছিল, তখন আনাহিতা বলেছিল, হারে হারে, সমস্যা নেই, বাচ্চা এমন একটু আধটু তো ভুল করেই, বাচ্চারা এমন লাফালাফি দৌড়াদৌড়ি তো করবেই, আর কিছু হয়নি তো আমার। প্রেমাশার সাথে তখন শুধু নজর মিলন হয়েছিল, তার কথাবার্তা বলার সুযোগ হয়নি। তারপর তৃতীয় দেখাটা হয়েছিল যখন সে শিক্ষিকা উপাধির জন্য স্কুলে ইন্টারভিউ দিতে যায়। সেই স্কুলেই ভর্তি ছিল প্রেমাশা। আনাহিতার ফোনটা বেজে উঠল, তার বাবা ফোন করেছে। অনুভূতিগুলো কাগজে মুড়িয়ে সে কলটা রিসিভ করলো। ওপাশ থেকে ভেসে আসলো, আনাহিতা, কি বললো তোমার মা এসব, বলো তো? ও বাড়ির লোকেরা মিথ্যা কথা বলেছে, আমাদের এমন কোনো কথা জানানো হয়নি। আনাহিতা উঁচু স্বরে বলল, তাহলে তোমরা কেন খোঁজ খবর নিলে না আগে? শেখ আহমেদ কিঞ্চিত রেগে বলেন, গলা নামিয়ে কথা বলো আনাহিতা, বেয়াদবির সীমানা ছাড়িয়ে একেবারে পেলেছ তুমি, বুঝেছ? আনাহিতা চুপ করে রইল। কখনো সে তার বাবার মুখের ওপরে কথা বলেনি, কিন্তু শেষ দিনগুলো খুব বাজেভাবে কেটেছে। মুহূর্তেই তিনি স্বাভাবিক কণ্ঠে বলেন, তোমার শাশুড়ি মিথ্যা কথা বলেছে, ওনাকে টেলিফোনে পাচ্ছি না আমি, ফোনটা দাও, আজকেই তোমাকে নিয়ে আসবো আমি। বাবা, উনি মিথ্যা কথা কেন বলবেন? ভাইকে জিজ্ঞাসা করো তুমি, ভাই সব জানে। তোমার ভাই বলছে সে কিছুই জানতো না। তাহলে তোমরা খোঁজ খবর না নিয়েই বড়লোক দেখেছো আর অমনি বিয়ে দিয়ে দিলে? আমি তো তোমাকে মান সম্মান পুড়িয়েছি, ঠিক আছে, তাই না বাবা? ওপাশ থেকে আনাহিতার ভাই আমিন বলল, বিয়ে করে তোর জিহবা বেশি বড় হয়ে গেছে নাকি অনি? লজ্জা করে না বাবার সাথে এইভাবে কথা বলছিস? কেন, তুই মান সম্মান শেষ করিসনি? তোর জন্য আমার বিয়ে ভেঙে যায়নি? বহু কষ্টে কান্না গেলে আনাহিতা উত্তর দিল, হ্যাঁ তাই তো, যার তার সাথে বিয়ে দিয়ে দিলে, এবার খুশি হয়েছে তো? মোবাইলটা বন্ধ করে রাখলো আনাহিতা। বারবার একই বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে এখন তার বিরক্ত লাগছে। তার সিদ্ধান্তে সে অটুট। বাবার বাড়িতে সে আর কোনো দিনও পা দিবে না। আনাহিতা নির্দ্বিধায় প্রশ্ন করলো, আপনার ডিভোর্সের কারণ কি? হুট করেই ব্যক্তিগত প্রশ্ন করায় অভিনব থমকে গেল। কিন্তু এই প্রশ্নের উত্তর জানার অধিকার আনাহিতার আছে, পুরোপুরি অধিকার পেয়েছে সে, তাই বাধ্য হয়েই বলল, পারিবারিকভাবেই আমার আর রেশমির বিয়েটা হয়েছিল। বিয়ের 1 বছরের মাথায় প্রেমাশার জন্ম হয়, কিন্তু আমাদের সংসার ভালো চলছিল না। আমার ব্যবসায়ও বারবার লস হচ্ছিল, আমাদের মতের মিল হতো না। তারপর কথায় কথায় একদিন আমি ওর গায়ে হাত তুলি, আর আস্তে আস্তে সংসার ভাঙতে শুরু করে। তাই দুজনে মিলে ডিভোর্সের সিদ্ধান্ত নেই। ডিভোর্সের কারণটা আনাহিতার কাছে খটকা লাগলো। আনাহিতা প্রশ্ন করতে চাইল, প্রেমাশাকে ওর মা চায়নি? কিন্তু প্রশ্নটা করতে হলো না। অভিনবই দম নিয়ে বলল, প্রেমাশাকে প্রথম 1 বছর ওর কাছেই রাখি, কারণ ও তখনও বাচ্চাই ছিল। তারপর ওর বিয়ে হয়ে গেলে আমি নিয়ে আসি, আর মাঝে মধ্যে প্রেমাশাকে ও নিয়ে যায়। কালও রেশমি নিয়ে গিয়েছিল, আমি জানতাম না, এটা পুরোটাই একটা পরিকল্পনা ছিল। ফিনফিনে নীরবতা চারিদিকে। আনাহিতা বুঝতে পারল না তার কি বলা উচিত। প্রথম সম্পর্কের সাথে অভিনবের সবকিছু ক্লিয়ার, কিন্তু তারপরও কোনো নারী কি চাইবে ডিভোর্সি লোকের সাথে সংসার করতে? স্থির কণ্ঠে সে আবারও বলল, আপনাকে এমন একটা সম্পর্কে আমি বেঁধে রাখবো না। আপনার সামনে এখনো গোটা একটা জীবন পড়ে আছে, আপনি যেমনটা চাইবেন আমাদের সম্পর্কের পরিণতি তেমনটাই হবে। আনাহিতা বুঝতে পারল, এই সম্পর্কে থাকলে সে উড়ন্ত পাখির ন্যায় থাকতে পারবে, তাকে কেউ জোর করবে না। অভিনবকে ভালোবাসার জন্য মনের বিরুদ্ধে যেতে হবে না। একটু আগের প্রশ্নের উত্তর স্বরূপ সে বলল, আমার সময় দরকার, ভেবে বলবো। ঠিক আছে, শুধু এটুকু বলবো, যতদিন থাকবেন প্রেমাশার যেন কষ্ট না হয়, ও আমার প্রাণ ভোমরা।
রুম ত্যাগ করলো অভিনব। অনাহিতা ঘুমন্ত প্রেমাশার দিকে তাকিয়ে রইল। এই মেয়েটার সঠিক বয়স 6 বছর হয়েছে। এরই মাঝে হয়তো সে জেনেও গেছে তার মা বাবা আলাদা, সে যে কোনো একজনের সাথেই থাকতে পারবে। আচ্ছা, প্রেমাশা কি তাকে মা বলে কোনোদিনও ডাকবে? ইসমি আক্তার শাড়ির আঁচলে মুখ চেপে কাঁদতে লাগলেন। তার একমাত্র মেয়েটার জীবন এমন কেন হলো? প্রথমে ভুল মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে, আর এখন এখন তো ডিভোর্সি পুরুষের সাথে বিয়ে হয়েছে। তিনি মনে মনে ঠিকই নিজের ছেলেকে সন্দেহ করছেন। আমিন সবই জানতো। কাঁদতে কাঁদতে তিনি স্বামীর উদ্দেশ্যে বলেন, বিয়ের আগে একটুও খোঁজ নিলেন না আপনি, এখন মেয়েটার? শেখ আহমেদ বিরক্তিকর গলায় বলেন, আহ ইসমি, চুপ করবে? তোমার বেয়াদব মেয়ে যে বিয়ে হয়েছে সেটাই শুক্রিয়া করো। কেন, আমার মেয়ে কি অপদার্থ নাকি? অপদার্থের চেয়েও অপদার্থ সে। তোমার মেয়ের কাজকর্ম যদি তার শ্বশুর বাড়ি জানতে পারে, তাহলে তক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। অত ফুলের মতো মনে করো না নিজের মেয়েকে। ইসমি আক্তার বলেন, তুমি বাবা হয়ে এমন বললে তো সমাজ ঠিকই গীত গাইবে। যে যেমন, আমি তাকে তেমনটাই বলছি, তর্ক করো না। শেখ আহমেদ স্ত্রীর সাথে আর তর্কে জড়াতে চাইলেন না। তিনি মনে করেন মেয়ে মানুষ মানেই কথার জাল। ওরা কথায় কথায় কখন যে ফাঁসিয়ে দেয় কেউ বুঝতে পারে না। ছেলের উদ্দেশ্য তিনি বললেন, আমিন, তোর শ্বশুরবাড়ির লোক কি বলল? আমিন হাতে পেন্সিল ঘোরাতে ঘোরাতে বলল, এখনো কিছু বলেনি, তবে মনে হয় না আর ঝামেলা হবে। খবরাখবর রাখ। অনির বিয়ে হয়ে গেছে এটা জানে ওরা? জি বাবা, জানে। তাহলে সমস্যা হবে না আর। ইনশাল্লাহ হবে না বাবা। নাকে নেমে আসা চশমাটা চোখে তুলে নিলেন শেখ আহমেদ। এবার ছেলের বিয়েটা হয়ে গেলেই হয়। কারোর উঁচু কণ্ঠস্বর কানে প্রবেশ করতেই অনাহিতার ঘুম ভেঙে গেল। আলতো করে চোখ খুলে দেখে হাতে মার্কার নিয়ে প্রেমাশা হাসছে। 2 হাত দিয়ে সে চোখ কষলে নিল। বেশ লম্বা একটা ঘুম হয়েছে। প্রেমাশা হাসতে হাসতে বলল, সুপার গার্ল, কি কিউট তুমি। অনাহিতাও হেসে বলল, তুমিও কিউট একটা পিচ্চি মা। মার্কার দিয়ে হাতে আঁকিবুকি করতে করতে প্রেমাশা বিছানায় বসে বলল, তোমার নাম অনাহিতা? হুম, 4 লেটার। অ ন হ ত। হ্যাঁ, 4 লেটার। এত বড় নেম! ফুপি বলে গার্লদের নেম নাকি 2 লেটারের হতে হয়। তাই? তা তোমার ফুপি কোথায়? দাদুর সাথে লুডো খেলছে, হাহা। অনাহিতা বুঝল উঁচু স্বরে তার শাশুড়ি আর মা আর ননদ একই সাথে বলছে। নজর যখন প্রেমার সাথে আবদ্ধ হলো, তখন অনাহিতা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। হাসলে কি সুন্দর টোল পড়ে মেয়েটার। হুট করে সে প্রেমাশার হাতের মার্কার থেকে নিয়ে কপালে একটা পাশে কালো তিল এঁকে দিল। বিড়বিড় করে বলল, কারোর যেন নজর না লাগে। চিন্তিত স্বরে রমিলা বেগম লুডো খেলার গুটি সরিয়ে বলেন, অভি রেগে মেগে বের হয়ে গেল তো। অনাহিতা এখনো ঘর থেকে বের হয়নি। জানি না কি হবে। বিরক্তিকর দৃষ্টি নিয়ে নিশি বলল, মা, অনাহিতা কি? এত বড় নাম, শর্ট করে ডাকো। শর্ট করব কিভাবে আবার? অনাহিতা। অনাহিতা শর্ট ফর্ম হলো অনি বা অনু। তোর গবেষণার নাম নিয়ে আমি ভয় পাচ্ছি বুঝলি। অনাহিতা এ বাড়ি থেকে চলে না যায়। নিশির ছকে ছক কষল, ছক্কা উঠল। গুটি দিয়ে চাল দিয়ে বলো, যাবে না মা? কি যাবে না? অনাহিতা এই বাড়ি থেকে মরণের আগ অবধি তো যাচ্ছেই না। নিশি 3-4 ঘর চাল দিয়ে তার মায়ের গুটি কেটে দিল। রমিলা বেগম বললেন, তুই কি করে বুঝতে পারলি? একটা প্রশ্ন করব, যদি সঠিক উত্তর দিতে পারো সব বলবো। কি প্রশ্ন? লুডো খেলার উৎপত্তি কোন খেলা থেকে? বিরক্তিতে রমিলা বেগম ভুরু কুঁচকে ফেললেন। তার মেয়েটা বরাবরই হেয়ালি করে। এই প্রশ্নের উত্তর তিনি জানেন না দেখেই নিশি এমন প্রশ্ন করেছে। কিঞ্চিত রেগে তিনি বলেন, জানি না। তাহলে আমিও তোমাকে কিচ্ছু বলছি না। নাও,
তোমার দুটো গুটি কেটে দিলাম। রমিলা বেগম বিড়বিড় করে বললেন, তোর সাথে আর কোনোদিনও খেলায় বসবো না, ফাজিল মেয়ে কোথাকার। নিশি হাত কেলিয়ে হেসে উঠল। গতদিন সে বান্ধবীর বাসায় গিয়েছিল, অভিনবকে অজুহাত দেখিয়েছিল তার বান্ধবী অসুস্থ এবং তার বাসায় কেউ নেই। কিন্তু তার দূরে যাওয়ার আসল কারণ হলো বিয়ের আসরে আনাহিতা যেন তাকে না দেখে। আনাহিতা আর প্রেমাশা ড্রয়িং রুমে এসে দেখলো সেই মেয়েটা এবং তার শাশুড়ি লুডো খেলছে। তাকে দেখতে পেয়ে মেয়েটা উঠে দাঁড়িয়ে হাত নেড়ে বলল, ভাবি, তোমার মুখের এই অবস্থা কেন? আর কে করলো? আনাহিতার ভুরু কুঁচকে গেল। এতক্ষণ ধরে তো প্রেমাশার সাথেই রুমে ছিল, এর মধ্যে মুখের আবার কি হলো? নিশি বলল, 1 মিনিট দাঁড়াও, দেখাচ্ছি। সে মোবাইলে ছবি তুলে আনাহিতার হাতে মোবাইলটা দিল। আনাহিতা দেখল তার চেহারাকে বিড়ালের মতো করে মার্কার দিয়ে আর্ট করেছে। মুহূর্তেই বুঝে গেল এটা প্রেমাশারই কাজ। কোমরে হাত দিয়ে আনাহিতা প্রেমাশার দিকে তাকালো। খিলখিল করে হেসে প্রেমাশা দৌড় দিল। তাকে ধরার উদ্দেশ্যে আনাহিতা পেছনে ছুটতে লাগলো। দুজনে ড্রয়িং রুমে পুরো ঘুরছে আর আনাহিতা ঠোঁটে হাসি ঝুলিয়ে বলছে, তবে রে পিচ্ছি, দাঁড়াও তুমি। প্রেমাশা, আস্তে, পড়ে যাবে তো। বলতে বলতে প্রেমাশাকে সে ধরে ফেলল। প্রেমাশা প্রাণপণে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। তার হাত থেকে আনাহিতা মার্কার নিয়ে বলল, এই যে, তোমাকে এখন বিল্লি বানিয়ে দেব। কিন্তু প্রেমাশার মুখে কোনো দাগই সে দিল না, বরং মার্কারটা লুকিয়ে রাখলো। প্রেমাশা তার গাল দুটো ধরে বিল্লি গাল হা হা বলল। নিশি কাছে এসে প্রেমাশার উদ্দেশ্যে বলল, দুষ্টুমি শুরু করেছিস আবার? তোমাকেও বানিয়ে দেই? না ম্যাডাম। নিশি আনাহিতাকে বলল, মুখ ধুয়ে ফেলো। আনাহিতা রুমে চলে আসলে পেছনে পেছনে নিশিও আসে। ওয়াশরুম থেকে সে বেরিয়ে আসার পর নিশি প্রশ্ন করে, ভাবি, আমাকে চিনতে পারছো তো? তোয়ালে দিয়ে মুখে লেগে থাকা জলগুলো মুছতে মুছতে আনাহিতা জবাব দিল, হ্যাঁ, কাল আমি একটু ব্যস্ত থাকায় বিয়েতে থাকতে পারিনি। হুম। তুমি কি কোনো কারণে আমার উপরে রেগে আছো ভাবি? মুখ থেকে তোয়ালেটা সরিয়ে নিল আনাহিতা। এক পলক দৃষ্টি স্থির রেখে বলল, রেগে থাকার কোনো কারণ নেই। যাক, তাহলে ভালো। তা ভাইয়া কোথায় গেল? এই প্রশ্ন কিছুটা চমকালো আনাহিতা। অভিনবের সাথে সকালে কথা হয়েছিল, তারপর সে প্রেমাশার দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে গিয়েছিল। এর মাঝে অভিনবের খোঁজ সে জানে না। স্পষ্টভাবে সে উত্তর দিল, আমি তো জানি না। কিছু বলে যায়নি তোমাকে? আমি ঘুমিয়েছিলাম। না চাইতেও আনাহিতার মনে অনুপরিমাণ ভয় ঢুকে গেল। সকালে কথা বলার সময় সে স্পষ্ট টের পেয়েছিল অভিনব অপরাধী ভাবছে নিজেকে। মৃদু স্বরে আনাহিতা প্রশ্ন করল, কখন বের হয়েছিল? মা তো বলল সকালেই। অজান্তেই আনাহিতা দাঁত দিয়ে নখ কাটতে লাগলো। হোক না হোক, মানুষটাকে যথেষ্ট সম্মান করে সে। কাল রাতে রুমে প্রবেশ করে বলেছিল, আপনি মনে হয় ক্লান্ত, ঘুমিয়ে পড়ুন। এটুকু বলেই মানুষটা কাঁথা বালিশ নিয়ে সোফায় ঘুমিয়ে পড়ে। ভালো মানুষ বলেই তো এমনটা করেছে। আনাহিতা নিশির উদ্দেশ্যে বলল, কল করে দেখনি? ফোন বন্ধ। আনাহিতার যেন চিন্তা বেড়ে গেল। মনে একটাই প্রশ্ন, মানুষটা ঠিক আছে তো? নিশি এক দৌড়ে তার মায়ের কাছে এলো। এসে দেখলো তার মা গুগলে সার্চ করছে লুডো খেলার উৎপত্তি কোন খেলা থেকে। এটা দেখে নিশি হেসে উঠল। প্রেমাশা তখন বড়দের মতো করে বলল, ফুপি, হাসো কেন? নিশির ধমকে সাথে সাথে বলল, এই ফুলকলি, তোর মায়ের কাছে যা। মুখ গোমড়া করে প্রেমাশা বলল, মাম্মা তো এখানে নেই। নিশি থমকে গেল। প্রেমাশার একটুখানি মন খারাপ হলেও সেটা তার নিজস্ব হয়ে দাঁড়ায়। হাঁটু গেড়ে নিশি তার কাঁধে হাত রেখে বলল, কে বলেছে নেই? সুপার গার্ল আছে না? সুপার গার্ল? হুম। তাকে মা ডাকবে, বুঝেছিস? কিন্তু মাম্মা তো একটাই হয়, আমার দুইটা কেন? এটা তোর সুপার গার্লকে জিজ্ঞাসা করে আয়, জলদি যা। প্রেমাশা দৌড় দিল। রমিলা বেগম বললেন, কিছু একটা বোঝালে পারতি, আনাহিতার কাছে পাঠালি কেন? মা, তুমি আনাহিতা আনাহিতা ডাকা বন্ধ করবে? অনি ডাকবে। ভাইয়া কল রিসিভ করেছে? না,
রমেশকে কল করে দেখ। আমি মালির কাছে গেলাম, বাগান থেকে কয়েকটা গোলাপ আর কিছু ভিন্ন ফুল আনিও তো মা। কেন? দরকার আছে। রমিলা বেগম আর কথা বাড়ালো না। নিশি রমেশের নাম্বার ডায়াল করলো। রমেশ হলো অভিনবের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। প্রেমাশার প্রশ্নে আনাহিতা ভারী অবাক হয়ে গেল। উত্তর দেওয়ার জন্য সে কিছুটা সময় নিল। তারপর প্রেমাশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দেখো, বাবা মা এক বাড়িতে থাকে না। হুম, কিন্তু মাম্মা আর বাব্বা দূরে দূরে থাকে। তো এখন থেকে আমি আর তোমার বাবা একসাথে থাকবো। তাহলে আমিও তোমার মাম্মা হলাম, তাই না? হুম। আর ওই মাম্মা, উনিও তোমার মাম্মা। লাকি গার্লদের দুইটা মাম্মা থাকে। ইউ মিস ইয়োর মাম্মা? নো, আই মিস বাব্বা। আই লাভ বাবা। মামা আমাকে আদর করে না। আনাহিতা হতবাক হয়ে গেল প্রেমাশার কথা শুনে। এইটুকুন বাচ্চা বুঝে গেছে তার মা তাকে ভালোবাসে না। তাহলে প্রেমাশাকে তার মা নিয়ে যায় কেন? টুং শব্দে নিশির মোবাইলটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখে অভিনেতা সূর্য আহমেদ মেসেজ করেছে। তাড়াতাড়ি করে সে হাতের ফুল সুই সুতো টেবিলে রেখে মোবাইল হাতে নিল। মেসেজ এসেছে, হ্যালো নিশিরাত। ঠোঁট কামড়ে নিশি হাসি আটকে রাখলো। মিটিমিটি হেসে মেসেজ লিখলো, আবার মেসেজ করেছেন? সাথে সাথে রিপ্লাই এলো না। নিশি কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু রিপ্লাই আসার নাম নেই। কিঞ্চিত রেগে সে বিড়বিড় করলো, সেলিব্রিটি ম্যান, বিজি থাকলে মেসেজ করো কেন? যত সব। মেসেজের কথা বলার এই একটা সুবিধা, কোনো কথায় কি রিয়াক্ট করছে সেটা বোঝা যায় না। অভিনয়টাও নিখুঁতভাবে করা যায়। ভাবনা বাদ দিয়ে সে বেলি ফুলের মালা গাঁথার মন দিল। গতদিন সূর্য আহমেদ আইডিতে পোস্ট করেছিল, যদি তোমার কৃষ্ণকেশের সৌন্দর্য প্রবর্ধন করতে চাও, তবে নারী, তুমি বেলি ফুলের মালা দিয়ে ঝুঁটি আবদ্ধ করে নাও। এটা দেখে নিশি সিদ্ধান্ত নেয় সূর্যের সাথে দেখা করার সময় বেলি ফুল চুলের ঝুঁটিতে গুজে নিবে। আজকে বিকেলে তো দেখা করার কথা। যদিও নিশি বারণ করেছিল, কিন্তু সে জানে বারণ করলেও সূর্য দেখা করবেই। কঠিন মেয়ের রূপে একেবারে অভিনয় করা নিশি ভালোই উপভোগ করছে সবকিছু। রমিলা বেগম মলির উদ্দেশ্যে বললেন, সন্ধ্যা মালতী, ফুলগুলো এমন হয়ে গেছে কেন? যত্ন নিসনি? দেখ, এমন তিড়িং বিড়িং করলে তোকে কিন্তু গ্রামে পাঠিয়ে দেব। মলির নাম হলো ইশিকা। গ্রাম্য মেয়ের এত সুন্দর নাম শুনে রমিলা বেগম তাকে সাথে করে নিজের বাড়িতে নিয়ে আসে। মেয়েটির ডাগর ডাগর চোখ, অযত্নে বেড়ে ওঠা রুক্ষ চুল আর হালকা হলদে হলদে দাগ। বয়স 28 কি 29-এর কাছাকাছি। মালিকের কথা শুনে মেয়েটি বলছিল, সি খালা, তিরিং বিড়িং কি? আর আমি কি ফুলের যত্ন নেই? সবকিছু তো আপা আর ভাইজানই দেখে। রমিলা বেগম অত্যন্ত বিরক্ত হলেন। এই মেয়েটা 2 থেকে 4 লাইন বেশি কথা বলে। অবশ্য ডাগর ডাগর চোখের অধিকারী মেয়েরা বেশি কথা বলে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লিখিত পথের প্যাচালি উপন্যাসের চরিত্রও দুর্গারও আঁখি ডাগর ডাগর ছিল। ঈশিকার উদ্দেশ্যে তিনি বললেন, ওরা দুজন ব্যস্ত আছে দেখিসনি? আমারে কইতে হইব না যত্ন নিতে। বলতে হবে কেন? বুঝিস না তুই? নাকি শুধু দারোয়ানের সাথে কিভাবে ঢং করতে হয় সেটা বুঝিস? রমিলা বেগমের কথায় ঈশিকা অনুপরিমাণ লজ্জা পেয়ে মাথাটা নিচু করে ফেলল। মৃদু স্বরে বলল, সি খালা, কি কন এসব? কাঁচি ব্যবহার করে গোলাপ গাছের রুক্ষ পাতাগুলো কেটে দিয়ে রমিলা বেগম বললেন, বাড়ির প্রত্যেক সদস্যের খবরাখবর আমি রাখি ইস্যু। তোদের বয়সটা আমি পার করেই আসছি। হুম। কিছুক্ষণ নীরব রেখে তিনি ঈশিকাকে আদেশ করলেন, পাইপ নিয়ে আয়, যা, পানি দিতে হবে। নিরুত্তরে ঈশিকা উল্টো দিকে ঘুরে এল। তিনি আবারও বললেন, স্পেয়ারটা নিয়ে আসিস কিন্তু। অভিনব বাড়ি ফিরল বিকাল 3টায়। তাকে দেখতে পেয়ে আনাহিতার মন আকাশে উদ্যত হলো। কালো মেঘ সরে গেল।
হাতের ঘড়ি খুলে রাখতে রাখতে অভিনব বলল, আমি বের হওয়ার সময় আপনি ঘুমিয়েছিলেন। হুম। প্রেমাশা দুপুরে খেয়েছে? হুম। আর মার সাথে খেলছে? হুম, দেখেছি। আমতা আমতা করে আনাহিতা বলল, আপনি আমার চেয়ে বয়সে বড়, আমাকে তুমি করে ডাকতে পারেন, আপনি করে ডাকছেন তাই অস্বস্তি হচ্ছে। কাবার থেকে শ্বাস নিয়ে অভিনব বলল, চেষ্টা করব। তারপর সে বাথরুমে ঢুকে গেল। আনাহিতা নিজের কপালে হাত রাখলো। অনেকক্ষণ ধরে সে জিজ্ঞাসা করতে চেয়েছিল, আপনি খেয়েছেন, কিন্তু অদৃশ্য একটা আড়ষ্টতা তাকে থামিয়ে দিল। কে জানে কবে কাটবে এই আড়ষ্টতা। আনাহিতা তার ভাবনা নিজের মধ্যে আবদ্ধ রেখেই নিশির রুমের দিকে এগোলো। প্রেমাশাকে নিয়ে কয়েকটা প্রশ্ন করা উচিত। নিশি হয়তো প্রেমাশার সম্পর্কে বেশি জানে। আমিন অনেকক্ষণ ধরেই তার প্রেমিকা খুশিকে কল করে যাচ্ছে, কিন্তু ওপাশ থেকে বারবার এক নারী কণ্ঠে ফোনটা বন্ধ বলছে। ক্রোধ হয়ে সে বাইকটা স্টার্ট দিল। 2 বছর প্রেমের সম্পর্কের পর খুশির সাথে বিয়ে ঠিক হয় আনাহিতার বিয়ের আগে, কিন্তু তখন একটা ঝামেলা হয়, বিয়েটা ভেঙে যায়। খুশির পরিবার শর্ত দিয়েছিল আনাহিতার বিয়ে হয়ে গেলেই তবেই তারা আমিনের সাথে খুশির বিয়ে দিয়ে দিবে। আমিনের ফোনটা বেজে ওঠায় সে বাইক থামিয়ে কলটা রিসিভ করলো। ওপাশ থেকে খুশি বলছে, ফোনটা হাত থেকে পড়ে গিয়ে বন্ধ হয়ে গিয়েছিল। আমিন নিজের ক্রোধটা সামলে রাখতে না পেরে কর্কশ কণ্ঠে বলল, এমন জায়গায় ফোন কেন রাখো? তোমাকে বলিনি আমি কল করব? হ্যাঁ বলেছিলে। আই এম সরি, ওকে। মুহূর্তেই আমিন বরফের মতো গলে গেল। তার রাগ সবসময় ক্ষণস্থায়ী। সে বলল, এরপর থেকে মোবাইল সামনে রাখবে। অনির তো বিয়ে হয়ে গেছে, তোমার বাবা মা কি বলছে? এখনো কিছু বলেনি। আমিন আবারও রেগে গিয়ে বলল, বলেনি মানে কি? ওনারা কি তোমার সাথে আমার বিয়ে দিতে চায় না? খুশি দ্বিগুণ বিরক্ত হয়ে বলল, দিবে না কেন? আজে বাজে চিন্তা করো শুধু। বাবাকে আমি তোমার বাবার সাথে কথা বলতে বলেছি। ওনার কথা বলতে হবে কেন? আচ্ছা, আমি কথা বলবো বাবার সাথে। ঠিক আছে, 2 দিনের মধ্যে খবর জানাও আমাকে। আচ্ছা, খাওয়া দাওয়া হয়েছে? মা ডাকছে, পরে কল দিব। আমিনকে কিছু বলার সুযোগ না দিয়েই খুশি কল কেটে দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। খুশির মা বিরক্তির স্বরে বলেন, এত দাম দিচ্ছিস কেন ছেলেটাকে? বলে দিলেই তো হয় তুই ওকে বিয়ে করবি না। খুশি তার মাকে আলতো করে জড়িয়ে ধরে বলল, আরে মা, আমিন যদি জানতে পারে তাহলে আমাকে সেই দিনই তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলবে। ও খুব জেদি ছেলে, শর্ত তুই ভালো বুঝিস। নিশি নিজের সেলফোনের দিকে একধানে তাকিয়ে আছে। সে পণ করেছে সূর্য আহমেদের মেসেজ না আসা অবধি তৈরি হবে না সে। মাঝে মধ্যে নিশি নিজেই কনফিউজড হয়ে যায়। আদৌ কি সূর্য তাকে পছন্দ করে, নাকি শুধু শুধু টাইম পাস করছে। সূর্যের সাথে তার দেখা হয়েছিল 2 মাস আগে তার বান্ধবীর বার্থডে পার্টিতে। নায়ক সূর্য আহমেদকে দেখে, যেখানে কিনা সবাই অটোগ্রাফ সেলফি নিতে ব্যস্ত থাকে, তখন নিশি শুধু দূরেই দাঁড়িয়েছিল। আসল কথা হচ্ছে, নিশি তার বান্ধবীর সাথে আড্ডায় ব্যস্ত ছিল বলে দেখেইনি। তা দেখে সূর্য ইমপ্রেস হয়ে যায়, আর সূর্য আহমেদ নিজে তার সাথে কথা বলে। নিশির বিরক্তি বেড়েই চলেছে। শুটিংয়ে কি এতই ব্যস্ত যে একটা মেসেজ করতে পারে না? নিশি নিজেও 2টা নাটকে কাজ করছে, কিন্তু সূর্য আহমেদের মতো বড় সেলিব্রিটি না। ধুর, বলেই ফোনটাকে বিছানায় ছুঁড়ে ফেলল সে। তখন তার দরজায় আনাহিতা ঠক ঠক শব্দ করলো। তাকে দেখে নিশি নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখলো। আনাহিতা বলল, নিশি, তোমার সাথে কিছু কথা ছিল। নিশি চেয়ার এগিয়ে দিয়ে বলল, বসো ভাবি, কি কথা বলো। চেয়ারে বসে পড়লো আনাহিতা। নিশি নিজেও বিছানায় বসলো। সে বলল, কিছু মনে করো না, প্রেমাশা কি প্রায়ই ওর মায়ের কাছে যায়? নিশি জানতো আনাহিতা এমন প্রশ্নই করবে। মৃদু স্বরে সে উত্তর দিল, না, না ভাবি, কখনো কখনো স্কুলে দেখা হয়, আর বছরে 1 কি 2 বার যাই আর কি। তাও যদি রেশমি ফোন করে। প্রেমাশা কি নিজের ইচ্ছায় যায়? কয়দিন থাকে? প্রেমাশা ভাইয়ার কথার উপরে কিছুই বলে না। 2-3 ঘন্টা থাকে, কিন্তু কাল রাতে ওখানেই ছিল ও।
স্কুলে কি উনি দেখা করতে যায়? রেশমি? হুম। না না, রেশমির মাঝে মধ্যে ওর ভাসুরের ছেলেকে নিয়ে যায় স্কুলে। ও, না সন্তান আছে? 3 বছরের ছেলে আছে একটা। কিঞ্চিত চমকে উঠল আনাহিতা। তার সন্দেহ আরো গাঢ় হলো। ডিভোর্সের কারণ নিশ্চয় অন্য কিছু। প্রশ্নটা নিশিকে করতে গিয়েও সে থেমে গেল। এর উত্তর একদিন না একদিন সে অভিনবের কাছ থেকে জেনেই নিবে। প্রেমাশা কি কি খেতে পছন্দ করে, সকাল বিকাল কিভাবে কাটায়, এইসব জেনে আনাহিতা নিজের রুমে চলে আসলো। অভিনব তখন সোফায় বসে বসে খবরের কাগজ নাড়াচাড়া করছে। মূলত খবরের কাগজের রঙিন ছবিগুলোর ক্যাপশন পড়েই পাতা উল্টাচ্ছে। বহু কষ্টে আনাহিতা নিজের হাসি আটকে নিল। কিছু কিছু মানুষের বদঅভ্যাস হলো খবরের কাগজের রঙিন ছবিগুলোতেই চোখ বুলিয়ে নিবে শুধু। ক্ষণকাল পরেই প্রেমাশা রুমে ঢুকলো। আনাহিতার হাত ধরে বলল, সুপার মাম্মা, বাগানে চলো চলো। অভিনব খবরের কাগজ রেখে দিয়ে প্রশ্ন করলো, বাগানে কি? চোখ বড় বড় করে প্রেমাশা বলল, উফ বাবা, সুন্দর সুন্দর ফুল ফুটেছে, চলো সুপার মাম্মা। আনাহিতাকে জোর করে প্রেমাশা নিয়ে যাচ্ছে। অভিনব উঁচু স্বরে বলল, আমার জন্য কফি পাঠিয়ে দিও তো 1 কাপ। আনাহিতা আমতা আমতা করে বলল, বাগানে চলুন, সবাই একসাথে হাঁটবো। অনিচ্ছা সত্ত্বেও অভিনব মানা করতে পারল না। সেও তাদের পেছনে পেছনে চলে গেল। মেসেজের শব্দে নিশি হুড়মুড়িয়ে ফোনের ওপরে হামলা চালালো। কিন্তু দুর্ভাগ্যবশত মেসেজ এসেছে রবি অফিস থেকে। রাগে কাঁপতে কাঁপতে নিশি ফোনটা আছাড় দিতে চাইল। ফোনটা আবারও তখন বেজে উঠল। স্ক্রিনে সূর্য আহমেদের ব্যক্তিগত নাম্বারটা ভাসছে। নিশি অল্পক্ষণের জন্য যেন থমকে গেল। তাদের বেশিরভাগ সময় মেসেজেই কথা হয়। মুখ চেপে ধরে সে কয়েকবার বড় বড় নিঃশ্বাস ফেলে রাগটা কমাতে চাইল। তারপর টেবিলে থাকা গ্লাস ভর্তি জল এক নিঃশ্বাসে শেষ করে ফেলল। এর মধ্যে কলটা কেটে গেল। পলকে আবারও কল এলো। নিশি রিসিভ করে নিজের কঠিন চরিত্র চলে গিয়ে বলল, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে সূর্য আহমেদ বলল, এখন ফ্রি হলাম শুটিং থেকে, তুমি আসছো তো? না জানার ভান করে নিশি বলল, কোথায়? সে কি, ভুলে গেছো নিশিরাত? আজকে না আমাদের ডেট আছে। আমি কোথাও যাচ্ছি না, তুমি না আসলেও আমি অপেক্ষা করব। টাটা। কল কেটে যেতে নিশি মৃদু স্বরে হেসে উঠল। এরপর তাড়াহুড়ো করে কাবার্ড থেকে কালো রঙের শাড়িটা বের করলো। বেলি ফুলের মালা শাড়িতে বেশ ভালোই মানায়। প্রেমাশা তার দুই পাশে দুজনের আঙ্গুল ধরে রেখেছে। যত সম্ভব সেই কথা বলছে বেশি। মাঝে মধ্যে অভিনব হু হা করছে আর আনাহিতা মিটিমিটি করে হাসছে। প্রেমাশা বলে উঠল, বাবা, চাঁদ সুন্দর না সূর্য সুন্দর? অভিনব বলল, তারা সুন্দর। বিরক্তিকর স্বরে সে আবারও বলল, দূর বাবা, তুমি গেম জানো না। সুপার মাম্মা, চাঁদ সুন্দর না সূর্য সুন্দর? আনাহিতা বলল, দুটোই সুন্দর। প্রেমাশা মুখ গোমড়া করে বলল, চাঁদ সুন্দর, সূর্যের দিকে তাকাতে পারি না। কিন্তু সূর্য না থাকলে আমরা তো সারাক্ষণই আঁধারে থাকবো। এই যে হাঁটছি, এটা সূর্যের জন্য। রাতে অন্ধকার থাকে কারণ সূর্য ডুবে যায়। সুপার মাম্মা, রাত ভূতদের জন্য, তাই না? আনাহিতা এমন প্রশ্নে কিছু সময় চুপ করে রইল। তা দেখে অভিনব ফিক করে হেসে ফেলল। আনাহিতা তার দিকে আর চোখে তাকিয়ে বলল, রাত ঘুমানোর জন্য। সবাই সারাদিন কাজ করে, তাই রাতে ঘুমাতে হয়। ভূত কি রাতে জেগে থাকে? আনাহিতা আবারও চুপ হয়ে ভাবতে লাগলো। অভিনব নিঃশব্দে ঠোঁট চেপে হাসছে। সে বলল, পিচ্ছি মা, তুমি তোমার বাবাকে জিজ্ঞাসা করো, উনি আমার চেয়ে ভালো জানে। অভিনব হাসি বন্ধ হয়ে গেল। প্রেমাশা বলল, বাবা। অভিনব আমতা আমতা করে আনাহিতার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করলো। নিশি ঠোঁট চেপে হেসে যাচ্ছে। এই গরমেও সূর্য আহমেদ মাথায় ক্যাপ পরে আছে, যাতে কেউ তাকে চিনতে না পারে। নিশি হাসি আটকানোর জন্য বিভিন্ন ভঙ্গিতে ঠোঁট নাড়াচ্ছে, দৃষ্টি এদিকে ওদিকে ফেলছে। সূর্য আহমেদ স্মিত হেসে বলেন, তার রেস্টুরেন্টে কেন আসা হলো হঠাৎ? এহেন প্রশ্নে
নিশি নিজেকে স্বাভাবিক করে নিল। সে জানতো এই প্রশ্নের সম্মুখীন তাকে হতেই হবে। কিছুটা ভাব নিয়ে বলল, বান্ধবীর সাথে ঘুরতে বেরিয়েছিলাম, তারপর আপনার কথা মনে পড়ায় ভাবলাম দেখাটা করেই যাই। বুকের বাপাশে হাত রেখে সূর্য বলল, যাক, নিশির রানীর মনে আমার নাম এসেছে বলে এ জীবন ধন্য। নিশি আবারও ঠোঁট নাড়তে লাগলো। এটা মূলত তার হাসি আটকানোর নিজস্ব টেকনিক। মেসেঞ্জারে চ্যাট করার সময় যখন মায়ের সামনে হাসি পায়, তখন সে এই টেকনিকটাই কাজে লাগায়। যাক, আজ এটা কাজে লেগেছে। সূর্য আহমেদ দীর্ঘশ্বাস ফেলে বলল, বলো কি খাবে? কিছু খাওয়ার মন বা ইচ্ছে কোনোটাই নেই, বাট এসেছি যখন কিছু তো খেতেই হবে। সো ইটস কফি আর পেস্ট্রি। ওকে ওয়েটার। নিজেকে যতটা সম্ভব আড়াল করে সূর্য আহমেদ ওয়েটারকে অর্ডার দিল। তারপর নিশির উদ্দেশ্যে বলল, প্রেমাশা কেমন আছে? নিশি মনে মনে বলল, মিস্টার সেলিব্রিটি, আমি কেমন আছি সেটা জিজ্ঞাসা করতে পারছেন না, কিন্তু মুখে বলল টু গুড। তারপর, তুমি মিডিয়া জগতে আবার জয়েন করেছো কখন? নিশি মনে মনে বিরক্ত হয়ে বলল, সি, এমন প্রশ্ন করার জন্য ডেট করছি আমরা? চুলে যে বেলি ফুল বাঁধলাম, শাড়ি পরলাম, এসব নজরেই পড়ছে না দেখি। ঠোঁট নেড়ে সূর্যের প্রশ্নের উত্তর দিল, নতুন বছর থেকে। কিন্তু নতুন বছর আসতে তো আরো 4 কি 5 মাস বাকি আছে। এর মাঝে ওয়েটার এসে অর্ডারকৃত খাবার দিয়ে গেল। নিশি পেস্ট্রি মুখে দিয়ে বলল, এখন আপাতত কোনো কাজ করছি না। ক্ষণকাল বাদে সূর্য মৃদু স্বরে বলল, শাড়িতে নাকি পূর্ণ নারী, কথাটা যেন বরাবরই সত্য মনে হচ্ছে। নিশি হালকা রাগ দেখিয়ে বলল, তার মানে আমি শাড়ি না পরলে পূর্ণ না, সুন্দর দেখায় না? ভাবশূন্যের ভান করে সূর্য উত্তর দিল, তেমনটা না, বাট ইউ লুক নাও বিউটিফুল মোর দ্যান অ্যানাদার ড্রেস। কফিতে চুমুক দিয়ে নিশি নিজের হাসি আড়াল করল। মনে মনে এক এটাই চাইছে, সূর্য যেন তার ঝুঁটিতে আবদ্ধ বেলি ফুলে নজর রাখে। তার রিয়াকশন কি হবে এটা দেখে। হার্ট অ্যাটাক করবে, নাকি ধরে নিবে নিশিও তার প্রতি ইন্টারেস্টেড। রাত 8টার দিকে প্রেমাশা নিজে স্কুলের খাতা নিয়ে বসলো। আনাহিতা তার পাশে বসে বলল, হোমওয়ার্ক হয়েছে? প্রেমাশা মুখ গোমড়া করে বলল, নো, বাবা করে দিবে। কিন্তু বাবা তো কাজ করছে। বাবা ওয়ার্ক ফিনিশ হলে হোমওয়ার্ক করে দিবে। সুপার মামা করে দিবে হোমওয়ার্ক। প্রেমাশা থুতনিতে কলম ঠেকিয়ে কিছু সেকেন্ড ভাবলো, তারপর আর চোখে তাকিয়ে বলল, বাবার মতো পারবে তো? আনাহিতা স্মিত হেসে প্রেমাশার খাতা কলম নিয়ে বলল, তোমার বাবার চেয়ে সুপার পারবো। স্কুলে ফার্স্ট গার্ল হয়েছিলাম আমি। প্রেমাশা দাঁত দেখিয়ে হাসলো। আনাহিতা বলল, নোট খাতা দাও, আর ওই ওয়ার্ডগুলো দেখাও। দুই মা মেয়ে হোমওয়ার্ক করায় মন দিল। মাঝে মাঝে দুজনে খিলখিল করে ঘর কাঁপিয়ে হেসে উঠছে, আবার কখনো মা মেয়েকে পড়া বুঝিয়ে দিচ্ছে একজন শিক্ষিকার মতো। আচ্ছা, সৎ অর্থ তো ভালো, তাহলে সৎ মা শব্দটি অর্থ সবাই খারাপ মা কেন ভাবে? অর্থ তো হওয়া উচিত ভালো মা। হয়তো কর্ম এমনটা বলেই খারাপ মা সিল বসে গেছে। জন হতে পারে অনাহিতা। একটা বাচ্চাকে তারা কি বাচ্চা ভাবতে পারে না? পারে না সে আমার সতীনের নই, আমার স্বামীর সন্তান বলে মনে জয়গা করে দিতে। বাচ্চাদের এক চিমটি ভালোবেসে দেখো, তারা প্রকৃতির মতো তোমাকে এক সমুদ্র ভালোবাসা ফিরিয়ে দিবে। রাতে খাবারের পর্ব শেষ করার পর ইসমি বেগম মুখ ভার করে রইলেন। খাবার টেবিলে তিনি যে 2 লোকমা ভাত ছাড়া আর কিছু খাননি সেটা তার বর ছেলের কারো নজরে আবদ্ধ হয়নি। এই সময় অনাহিতা থাকলে কত কি করত। চকলেট আইসক্রিম নিয়ে উনার মন ভালো করার চেষ্টা করত। কিন্তু এখন উনার মেয়ে অন্য কারো স্ত্রী হয়ে গিয়েছে, তার অন্য মা হয়েছে। এদিক ওদিক তাকিয়ে তিনি স্বামীর উদ্দেশ্যে বললেন, অনাহিতাকে আরেকবার কল করে দেখেন না। শেখ আহমেদ বড্ড জেদি মানুষ। তিনি সবসময় নিজের জেদকে মূল্য দেন। এখন তিনি জেদ ধরেছেন অনাহিতা যতক্ষণ না নিজ থেকে কল করছে তিনি নিজ কথা বলবেন না। মেয়েটা দিন দিন বেশি বেয়াদব হচ্ছে।
তিনি স্ত্রীর উদ্দেশ্যে বললেন, ওর সাথে আমি কথা বলছি না, তুমি কল করো। ইসমি আক্তার চুপ করে রইলেন। তার ফোনে ব্যালেন্স নেই দেখে তিনি স্বামীকে বললেন, না হয় গাছ স্বরূপ এই কঠিন মানুষটার সাথে কথার বলার মানে হয় না। তিনি উঠে চলে গেলেন। আজ রাতে অশ্রু বিসর্জনের সাক্ষী হবে বালিশ আর বিছানা। ইশিকা পানের থালা নিয়ে বসেছে। এ বাড়িতে নিত্যদিনের একটা নিয়ম হলো খাবার পর্ব শেষ করে পানের পর্ব শুরু হবে। পান খায় রমিলা বেগম, ইশিকা আর কাজের মেয়ে রুমি। টিভিতে সন্ধ্যাময় উপসংহার নামে একটা নাটক চলছে। দেখা যায় নাটকে নায়িকা নায়কের সাথে যোগাযোগ করতে না পেয়ে বাথরুমে বসে কাঁদছে। একই সাথে কাঁদছে রমিলা বেগম আর রুমি। মাঝে মধ্যে রমিলা বেগম আহারে, ইস, কত কান্না ইত্যাদি শব্দ উচ্চারণ করছে। ইশিকা পান নিয়ে আসলে তিনি বললেন, আমাকে পান 3টা দিস। মাথা নেড়ে সায় দিয়ে ইশিকা বলল, ঠিক আছে খালা। রমিলা বেগম শাড়ির আঁচলে নাকের পানি মুছে বলল, কত কষ্ট পাচ্ছে মেয়েটা। আহারে। উনার সাথে তাল মিলিয়ে রুমি বলল, ঠিক কইছেন খালা, মায়াডা আসলেই কষ্ট আছে। টিভিতে দৃষ্টি স্থির রেখে ইশিকা পান বানিয়ে রমিলা বেগমের হাতে দিল। রমিলা বেগমও টিভিতে চোখ রেখে পান মুখে ভরে দিল। অনাহিতার দিকে পান এগিয়ে দিয়ে ইশিকা বলল, ভাবিজান, খাবেননি পান? অনাহিতা মাথা নেড়ে না উত্তর দিল। সোফার এক পাশে অভিনব ল্যাপটপে কাজ করছে, অন্য পাশে অনাহিতা বসেছে। মাঝখানের জায়গা দখল করেছে প্রেমসা। তার হাতে পপকর্নের বাটি। মাঝে মধ্যে অনাহিতাও সে বাটি থেকে পপকর্ন তুলে নিচ্ছে। পান মুখে দেওয়ার একটু পর রমিলা বেগম বললেন, ইস্যু, জর্দা দিয়েছিস নাকি তুই? ইস, নায়কটাকে কিভাবে মারছে। টিভির দিকে তাকিয়ে আনমনে ইশিকা উত্তর দিল, হু। রমিলা বেগম রেগেমেগে বললেন, মানে? তুই জর্দা দিয়েছিস? ইশিকার হুঁশ এলো। সে তাড়াহুড়ো করে বলল, না না খালা, আমি তো নাটকের কথা বলছি। রমিলা বেগমের মুখের ভেতরটা ঝা ঝা করতে লাগল। মনে হচ্ছে মুখের ভেতর কেউ রান্নার মশলা ঢুকিয়ে নাড়ছে। উনি কিন্তু মুখ খুলে হা করলেন। ইশিকা মিথ্যা কথা বলেছে। সে পানে জর্দা দিয়েছে। তার মতে নুন ছাড়া তরকারি খাওয়া আর জর্দা ছাড়া পান খাওয়া একই ব্যাপার। কিন্তু রমিলা বেগম জর্দা খেতে চায় না। রুমি ইশিকার উদ্দেশ্য বলল, আমরে একটা দে তো পান, ইশিকা। তেলে পানি পড়ার মতো শব্দে গলা ঝেড়ে ইশিকা বলল, তোমারে ক্যান দিমু? আমি বাগানে একটু সাহায্য করতে কইছিলাম, করছিলা। হুহ। অপমানে রুমির মুখটা থমথমে হয়ে গেল। মনে মনে ইশিকাকে অভিশাপ দিল, রাতে ঘুমানোর সময় ইশিকার বিছানায় যেন তেলাপোকা উঠে। মোবাইলের দিকে তাকিয়ে নিশি মিটিমিটি হাসছে। একটা সংবাদ চ্যানেলে খবর ছাপানো হয়েছে, সূর্য আহমেদকে নদীর ধারে একটা মেয়ের সাথে দেখা গিয়েছে। তাদের কথাবার্তার ভঙ্গিমা প্রেম প্রণয় স্বরূপ। তবে কি মেয়েটি সূর্য আহমেদের গার্লফ্রেন্ড? পাশে 2-3টা ছবিও আছে। নিশির চেহারা দেখা যাচ্ছে না, কারণ সে অতিরিক্ত রোদ ছিল বলে শাড়ির আঁচল ঘোমটা দিয়ে রেখেছিল। সূর্য আহমেদও ভালোভাবে চিহ্নিত করা যাচ্ছে না, কিন্তু বোঝা যায় মানুষটিকে। এসব খবর দেখে সূর্য একটু আগে মেসেজ করেছে, ধুর, পরের বার থেকে কালি মেখে দেখা করব। এই মেসেজ পড়েই নিশি হেসে খুন। প্রেমসা অনেকক্ষণ ধরে তার দাদি রুমির কান্না দেখল। তারপর বিরক্ত হয়ে পপকর্নে বাটি অভিনবের কোলে রাখল। তখনই আঙ্গুলের চাপ পড়ে অভিনবের মাত্র রেডি করা ফাইলটা ডিলিট হয়ে গেল। রেগেমেগে অভিনব ধমক দিয়ে বলল, প্রেমসা, কি করলে এটা তুমি? এত জোরে ধমক দিল যে প্রেমসা কেঁদে ফেলল। অনাহিতা তাকে বুকে জড়িয়ে ধরল। রমিলা বেগম ছেলেকে কিছু বলতে গিয়েও থেমে গেলেন। অভিনবের রাগ অত্যাধিক বেশি। অভিনব ল্যাপটপ নিয়ে উঠে চলে যেতে লাগলে প্রেমসা বলে উঠল, সরি বাব্বা। কিন্তু তার কথা এড়িয়ে অভিনব চলে গেল।
অনাহিতা অল্পক্ষণ প্রেমসাকে জড়িয়ে ধরে তাকে স্বাভাবিক করার চেষ্টা করল। বাকিরা তাদের কর্মে মনোযোগী হল। নিশি কিছুক্ষণ অনাহিতা প্রেমসার দিকে তাকিয়ে রুমে চলে গেল। প্রেমসাকে কত সুন্দর করেই না অনাহিতা সামাল দিচ্ছে। কিছুক্ষণ পর প্রেমসা কান্না থামাল। অনাহিতা তার বাম হাতের 5টি আঙ্গুল দেখিয়ে বলল, এটা ভাত খায়, এটা সাপ খায়, এটা ফল খায়, এটা মাছ খায়, আর এটা প্রেমসাকে কাতুকুতু দিতে যায়, কাতুকুতু দিতে যায়। বলেই সে প্রেমসাকে কাতুকুতু দিতে লাগল। প্রেমসাও খিলখিল করে হাসছে। প্রেমসা মোটামুটি স্বাভাবিক হলে অনাহিতা বলে, বাবাকে কি জিজ্ঞেস করতে চেয়েছিলে? ও, মানুষ কাঁদলে নাকও কেন কাঁদে? নাক দিয়ে কেন পানি বের হয়? অনাহিতা তাকে আলতো জড়িয়ে ধরে বলল, কারণ আমাদের একটা চোখে ছোট্ট একটা ছিদ্র থাকে। এই যে নিচে, এই ছিদ্র দিয়ে চোখের জল নাকে নেমে আসে। আমার আছে কি না দেখ তো, দেখ দেখ। মাঝরাতে ধরফরিয়ে উঠল রেশমি। পাশের গ্লাসে থাকা জল এক নিঃশ্বাসে শেষ করে ফেলল। বেশ ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছে। এসির পাওয়ার সে কিছুটা বাড়িয়ে দিল। পাশ ফিরে সে ঘুমানো চেষ্টা করলে দেখল বিছানায় রূপম নেই। শুধু সে আর তার ছেলেটি আছে। রূপম কোথায় গেল? সে বাথরুম থেকে শুরু করে পুরো ঘর খুঁজল, কিন্তু রূপমের দেখা নেই। রেশমি স্বামীর মোবাইল আর মানিব্যাগ খুঁজল, কিন্তু সে জিনিস দুটোও নেই। শেষমেশ নিজের ফোন থেকে রূপমের নাম্বারে ডায়াল করল। 2-3 বার কল পরে কেটে গেল। পলকে মেসেজ এলো, নো, আই এম বাসে, আই উইল স্যাল ইউ লাটার। মেসেজটা দেখে রেশমি স্বস্তি পেল। যাক, তাহলে রূপম ঠিক আছে। রূপমের অপেক্ষা প্রহর গুনতে গুনতে সে চা বানাতে গেল। মধ্যরাতে চায়ের স্বাদ ভিন্ন হয়। অভিনব বেলকনি থেকে রুমে ঢুকে দেখল বিছানায় অনাহিতার গলা জড়িয়ে প্রেমসা আর সে উভয়ে ঘুমিয়ে আছে। সে এগিয়ে গিয়ে প্রেমসার কপালে চুমু খেল। মেয়েটাকে সে বাড়াবাড়ি রকমের ভালোবাসে। ব্যবসা সামলাতে গিয়ে প্রেমসার প্রতি সে দিন দিন অবহেলা দেখাচ্ছে। বাচ্চাদের ছোটবেলাটা ময় হতে হয়। 6 বছরের পরে বাচ্চারা হাজারো প্রশ্ন করে। নিজের কাজ নিজে করতে চায়, পড়াশোনার প্রতি আগ্রহ দেখায়। অনাহিতাকে সে দেখেছিল সেদিন, যেদিন প্রেমসার সাথে স্কুলে দেখেছিল। এর আগেও তার মা বোনের কাছ থেকে অনাহিতা সম্পর্কে শুনেছিল। সে দেখেছিল কত যত্নে তার মেয়ে অনাহিতা আগলে রেখেছিল, হেসে হেসে কত গল্প করছিল। প্রেমসার চোখে মুখে ছিল হাজারো আনন্দের মেলা। সেদিন বাড়ি ফিরে প্রেমসা তাকে বলে, বাব্বা, সুপার গার্লকে আমাদের সাথে রাখতে পারি না। সুপার গার্ল অনেক ভালো। মেয়ের খুশি জন্য অভিনব শেষ পর্যন্ত বিয়ে করতে রাজি হয়। কিন্তু কে জানত, অনাহিতাকে তারা কোনো কিছু না জানিয়ে অজ্ঞাতে বিয়ের আসরের বসাবে। কি আশ্চর্য! অনাহিতার বাড়ির লোকজনের কোনো খবর নেই। তারা কি সবকিছু জানত, নাকি বিয়ে হয়ে গেছে বলে ভাগ্যকে মেনে নিচ্ছে? অভিনব দূরে সরে দাঁড়াল। ডিম লাইটের আবছা আলোয় অনাহিতার মুখের রং নীলচে লাগছে। সে লক্ষ্য করে দেখল অনাহিতার মুখমণ্ডল গোল, চোখ জোড়া আকারে একটু বড়। কপালের ডান পাশে বর্ষর একটা তিল। দৃষ্টি সরিয়ে নিল অভিনব। এতক্ষণ ধরে অনাহিতার মুখখানায় সে রেশমির চেহারা খুঁজল। তিল চিহ্ন ছাড়া বাকি আর কোনো কিছুই তার সাথে মিলে না। এভাবে বর্তমান স্ত্রীর চেহারায় প্রাক্তনের মিল খুঁজা পাপ, ঘোর পাপ। রেশমি একে একে 3 কাপ চা শেষ করে ফেলল। সময় এখন রাত 1:03। রূপমের আসার নাম গন্ধ সে দেখছে না। বাড়ির মূল দরজা খুলে সে বারান্দায় বসে আছে। আরও 1 কাপ চা খেতে ইচ্ছে করছে, কিন্তু আলসেমিটা বেড়ে চলেছে। উঠে যেতে ইচ্ছে করছে না। বাধ্য হয়ে সে দরজায় হেলান দিয়ে গেটের দিকে তাকিয়ে রইল। রূপম কখন আসবে?
রেশমি, তুমি এখানে কি করছো? আচমকা পেছনে থেকে কারো কণ্ঠস্বর শুনে রেশমি ধরফরিয়ে উঠল। সে পেছনে ফিরে দেখল তার ভাসুরের বউ দাঁড়িয়ে আছে। বুকে থুথু দিয়ে সে বলল, ভাবি, ভয় পেয়ে গিয়েছিলাম। বিরক্তিতে মীরা ভ্রু কুঁচকে ফেলল। কারণে অকারণে ভ্রু কুঁচকে ফেলা তার অভ্যাসে পরিণত হয়েছে। তিনি বললেন, এত রাতে এখানে বসে আছো কেন? সমস্যা হয়েছে কোনো? রেশমি ভেবে ফেল না মীরাকে সঠিক তথ্য বলবে কি না। বললে হয়তো হাজারো প্রশ্ন করবে, আবার না বললেও দোষারোপ করবে। রেশমি আমতা আমতা করে বলল, ও ভাবি, রূপম বাইরে গেল। তাই? রূপম বাইরে গেল মানে? রাত 1টায় বাইরে কি? তা তো জানি না। ও বলল এক্ষুনি আসছে। কি আজীব! রাত বিরেতে একজন বাইরে গেল, অন্যজন অপেক্ষা করছে। রেশমি কথা ঘুরাতে মীরাকে সম্পূর্ণ ভিন্ন প্রশ্ন করল, তুমি কি করছো? বাবুর পেট ব্যথা শুরু হয়েছে, তাই গরম পানি করতে আসছিলাম। ওহ, পানি গরম করেছ? হ্যাঁ, চুলায় বসিয়েছি। আচ্ছা, আমি দেখে আসছি। মীরা চলে গেলে রেশমি দীর্ঘশ্বাস ফেলল। ফোন নিয়ে রূপমের উদ্দেশ্যে আবারও ডায়াল করল। তখন ওপাশ থেকে বারবার লাইন কেটে আসছে। মিনিট কয়েকের মধ্যে কালো রঙের গাড়িটা উঠোনে এসে থামল। রেশমির চোখে লেগে থাকা আধো ঘুম গাড়ির শব্দে ছুটে গেল। তাড়াতাড়ি সে উঠে দাঁড়াল। রূপম এগিয়ে এসে বলল, তুমি এখনো বসে আছো? অস্থিরতার স্বরে রেশমি উল্টো প্রশ্ন করল, তুমি মাঝ রাতে গিয়েছিলে কোথায়? সমস্যা হয়েছে কোনো? বাড়িতে ঢুকে রূপম উত্তর দিল, অফিসে সমস্যা হয়েছিল। কি সমস্যা? তুমি বুঝবে না। চলো ঘুমুতে যায়। রূপমের কাছাকাছি যেতে রেশমি অন্য রকম একটা গন্ধ পেল। এই গন্ধ অজ্ঞাত কারো হবে। এর আগে গন্ধটা পেয়েছিল রূপমের টি শার্টে। আজকেও একই গন্ধ। রেশমি আপনা আপনি দাঁড়িয়ে গেলে রূপম ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি হলো? চলো। অ্যালার্মটা অনবরত বেজেই যাচ্ছে। নিশির কর্ণে খুব নিখুঁতভাবে সেই শব্দ ঢুকছে। পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর শব্দগুলোর একটি হলো অ্যালার্মের শব্দ। খুব বিরক্তিকর। সহ্যের সীমানা পেরিয়ে গেলে নিশি হাজারো বিরক্তির মেলা নিয়ে উঠে বসল। ইচ্ছে করছে অ্যালার্মটা হাতুড়ি দিয়ে চুরমার করতে। কি সুন্দর রং বেরঙের একটা স্বপ্ন দেখছিল। নিশি স্বপ্নের কিছু অংশ মনে করার চেষ্টা করল। কিন্তু দুর্ভাগ্যবশত তার কোনো স্বপ্নই মনে থাকে না। শুধু এটুকু জানে আজকের স্বপ্নটা আনন্দের ছিল। বলা হয়ে থাকে মানুষ স্বপ্ন দেখে সর্বোচ্চ 5 সেকেন্ড। কিন্তু এই 5 সেকেন্ডে আমরা পুরো পৃথিবীও ভ্রমণ করে আসি। নিশির বিরক্ত লাগছে। সুন্দর স্বপ্নগুলো তাড়াতাড়ি ভেঙে যায় কেন? আজকে সোমবার। নিশির ডান্স ক্লাস আছে। সপ্তাহে শুক্রবার এবং সোমবার 2 দিন নৃত্য শেখানো হয়। নিশির ক্লাস সোমবার। সে ছোট ছোট বাচ্চাদের নৃত্য শেখায়। বিছানা ছেড়ে নিশি উঠে দাঁড়াল। মোবাইল নিয়ে দেখল সূর্যের কোনো মেসেজ এসেছে কি না। কিন্তু মেসেজ বক্স ফাঁকা। আজীব। মানুষটা মাঝেমধ্যে এত প্রেম দেখায়, আবার অনেক সময় পাত্তায় নেই। নাস্তার টেবিলটা সবসময় খুশিতে ভরপুর থাকত যখন অনাহিতা এ বাড়িতে ছিল। আজকে যেন চারদিকের আনন্দগুলো লেজ গুটিয়ে পালিয়ে গেছে। সবাই নীরবতা পালন করেই নাস্তা করছে। যেন কথা বললেই জরিমানা পড়বে। ইসমি বেগমের গলা দিয়ে খাবার নামছে না। গত রাত থেকে গলা ব্যথা করছে। হয়তো টনসিল হয়েছে। কিন্তু সেটা দেখবে কে? তোর শ্বশুরবাড়ির লোক কি বলল? ফিনফিনে নীরবতায় বাক্যটি বজ্রপাতের মতো প্রভাব ফেলল। আমিন রুটির টুকরো মুখে দিয়ে বলল, 3 মাস পর খুশির পরিবার আবার সম্বন্ধ নিয়ে আসবে বলল। ভ্রু কুঁচকে ফেললেন শেখ আহমেদ।
ছেলেকে বললেন, এই 3 মাস কেন আবার? খুশির ভাই বিদেশ থেকে 3 মাস পর আসবে। বিয়েটা খুশি করবে, ওর ভাই না। আমরা কিন্তু অন্য সম্বন্ধ দেখব। আমিন কিছু না বলে খেতে লাগল। কষ্টে ইসমি আক্তারের বুকটা ফেটে যাচ্ছে। এই টেবিলে একটা মহিলা যে উপস্থিত আছে তা এরা বাপ ছেলে কেউ দেখছে না। এতটা অপ্রয়োজনীয় হয়ে পড়ল সে। প্রেমশাকে চুল বেঁধে দিয়ে অনাহিতা বলল, ক্লাসে কিন্তু গুড গার্ল হয়ে থাকবে। মিষ্টি হেসে প্রেমশা বলল, আমি গুড গার্ল। বাবাকেও গুড বয় হয়ে থাকতে বলো। আয়নার সামনে অভিনবটাই ঠিক করছিল। প্রেমশা কথা শুনে অভিনব বলল, খুব দুষ্টু হয়ে গেছো মা তুমি। মুখে হাত দিয়ে প্রেমশা হাসল। অনাহিতাকে আহ্লাদি স্বরে আবারও বলল, সুপার মাম্মা, বলো না বাব্বাকে গুড বয় হয়ে থাকতে। অনাহিতা আর চোখে অভিনবের দিকে তাকাল। প্রেমশা একই স্বরে বলেই যাচ্ছে এক কথা। অভিনব তাকে ধমক দিতে চাইলে অনাহিতা বলে উঠল, প্রেমশার বাবা, আপনিও গুড বয় হয়ে থাকবেন। প্রেমশা লাফিয়ে হাত তালি দিল। অভিনব বিস্ময়ে হা করে রইল। বিনিময়ে অনাহিতা মিটিমিটি হাসল। প্রেমশাকে ব্যাগ পরিয়ে দিয়ে অনাহিতার মনে পড়ল আজকে তার ইন্টারভিউর রেজাল্ট দেওয়ার কথা। কিছু সমস্যার কারণে রেজাল্ট অনেক পিছিয়ে গেছে। মূলত প্রেমশার স্কুলেই সে অস্থায়ী শিক্ষিকার পদের জন্য ইন্টারভিউ দিতে চেয়েছিল। তখন এত ভেঙে পড়েছিল যে শুধু বাচ্চাদের মাঝে থাকতে চেয়েছিল। গাড়িতে করে নিশি, অভিনব, প্রেমশা 3 জনে বেরিয়ে গেল। অনাহিতার চারপাশটা হঠাৎ করে যেন খালি খালি হয়ে গেল। বাচ্চাদের সঙ্গী এমন। যখন তারা খিলখিল করে হাসতে থাকে মনে হয় প্রকৃতিও বুঝি তাদের হাসিতে হাসছে। চারপাশটা সুন্দর মনে হয়। কিন্তু হুট করে বাচ্চারা চুপ হয়ে গেলে তার অনুপস্থিতি ভালোই উপভোগ করা যায়। রমিলা বেগম বললেন, অনি, দুপুরে কি খাবে রুমিকে বলো। আমি বলবো মা। হ্যাঁ, তোমার যেটা পছন্দ বলো ওকে। রান্নাটা আমি করতে পারবো না মা। রমিলা বেগম আশ্চর্য হয়ে বললেন, তুমি রান্না করবে? হ্যাঁ। প্রেমশার কি পছন্দ? চিংড়ি ভুনা, বেগুন ভর্তা। ঠিক আছে মা। অনাহিতা চলে গেলে আবেগে বিপ্লুত হয়ে রমিলা বেগমের চোখ জোড়া ভিজে উঠল। মেয়েটা এত ভালো কেন? নিশি ডান্স ক্লাস শেষ করে বাইরে বের হয়ে দেখল সূর্য আহমেদ গাড়িতে হেলান দিয়ে। তাকে দেখে নিশির অভিমান আকাশ ছুঁই ছুঁই। অজ্ঞাত কারণেই এই অভিমানে তার কান্না পাচ্ছে। কিন্তু সহজে কাদার মেয়ে নিশি না। নাকি প্রেমে পড়লে সবাই আবেগী হয়ে যায়? নিশি তাকে দেখেও এড়িয়ে যেতে চাইলে সূর্য তার হাত ধরে ফেলল। ভ্রুকুচকে সূর্য বলল, ইগনোর করছো নাকি? নিশি হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমাকে বিরক্ত করা ছাড়া আপনার আর কাজ নেই। এই গরমেও মাস্ক ক্যাপ পরেছেন। আজীব। অসহায় কণ্ঠে সূর্য বলল, গতবার তো ধরা খেলাম। এবার ফুল সেফটি নিয়ে এসেছি। নিশি চুপ করে রইল। সূর্য আবারও বলল, রাগ করেছ নাকি? করেছি। কেন করেছ? বলবো না। আচ্ছা চলো, প্রেমশার স্কুল ছুটি হয়ে যাবে। নিশি চুপচাপ সূর্যের গাড়িতে গিয়ে বসল। প্রেমশাকে সাথে নিয়েই সে বাসায় যাবে।